আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আজিজ। আজিজ ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আপনাকে পেলাম। জি, হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। জি আজিজ ভাই। আজিজ ভাই, এর মধ্যে তো আমাদের আপনার সঙ্গে সর্বশেষ যখন আমাদের এই অনুষ্ঠানে দেখা হয়েছিল, তখনও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল। এর মধ্যে 1 মাস পার জি, হয়ে গেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারেরও আমার মনে হয় যে ঠিক 1 মাস হয়ে গেল, শপথ গ্রহণের পর 1 মাসে পর একদিন হলো। তো এই 1 মাসে অবশ্যই কিছু মূল্যায়ন করা যায় না, এবং এটা উচিত না। আমরা সেই মূল্যায়নটা করছিও না। আমি আজ বলতে চাচ্ছি যে নমুনা কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু 1 মাস ধরে আমাকে বহুবার ট্রাই করেছেন, ওই অন্তর্বর্তীকালীন সরকার থেকেও আমাকে কানেক্ট করার চেষ্টা করেছেন, কিন্তু আমি সময় দিতে পারিনি আপনাকে। আমি দুঃখিত। যাই হোক, না। 1 মাস তো একটা সরকারের যাত্রা শুরু করেছে, যা জি 1 মাসে আসলে প্রকৃতপক্ষে মূল্যায়ন করা যায় না। তবে জি নির্বাচনের ইশতেহারে যে ধরেন এই যে ফ্যামিলি কার্ড, আপনার খাল খনন, তারপরে ইমাম আহ, আহ, ইমাম ওনাদেরকে পুরোহিতদের যে ভাতা শুরু করেছে, এগুলো কিন্তু আমি মনে করি এটা একটা অ্যাগ্রেসিভ শুরু, আমি বলবো। তবে অনেকেই বলছে, বিশেষ করে আপনার বন্ধু ফ্রান্সের, উনি বলতেছে যে এইটা সংবিধান অনুযায়ী এটার অনুমোদন নাই, প্রজেক্ট এটার অনুমোদন করতে হতো। এটা কিন্তু আমার বক্তব্য, আমি সংবিধান ঘেঁটে দেখলাম, যেহেতু বাজেট এখনো হয় নাই এবং একনেকের বৈঠকও এখনো হওয়া সম্ভব না, এই জন্য কিন্তু এর 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 আগে এই কাজগুলো যদি বাজেট থাকে, ধরেন সরকার তো চলমান, সেখানে যদি বাজেট থাকে এগুলো করতে পারে। তো সুতরাং আমি বলবো যে তাদের এই শুরুটা ঠিক আছে, শুরুটা খুব দ্রুত। ইশতেহারে যে কমিটমেন্ট গুলি আপনার দিয়েছিল, সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে, দ্রুত বেগে, এর চাইতে সুপারসনিক বেগে করা সম্ভব না। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে এখানেও একটি কথা, যে এর বাইরেও কিন্তু ধরেন আইন শৃঙ্খলা বাহিনী আহ শৃঙ্খলা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, এটা ঠিক। কিন্তু এখনো দুর্নীতির কিন্তু লাগাম টানা যায় না। আপনারা দেখেন, এই যমুনা টিভি বগুড়া থেকে শুরু করে কারণ বাজার পর্যন্ত কিন্তু তারা চাঁদাবাজি হয় ট্রাকে ট্রাকে, এটা দেখিয়েছে। তারপরে ধরেন, এখন একা তো দেশ চালানো যায় না। তারেক রহমান তিনি দেখেন, তার নিজের চলা ফেরা অনেক সহজ করে ফেলেছে, একদম ওয়েস্টার্ন ব্রিটেনে ছিল, উনি ব্রিটেন কালচারে বড় হয়েছেন। উনি কিন্তু খুব সহজ, এখন 9টার সময় সবাই অফিসে যায়। এসব আগের যে ট্রেডিশনাল রাজনৈতিক বা মুভমেন্ট প্রধানমন্ত্রী, সেটা কিন্তু পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে তার সামনে কিন্তু অনেক সংকট আছে। সংকট আছে, এক হলো, আপনি দেখেন, এখন যে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে। এটা কিন্তু সব কিন্তু পজিটিভ ভোট ওনার আসে নাই। কারণ আমাকে একজন জিজ্ঞেস করেছিল জামায়াত এত ভোট পেলো কেন। আমি বললাম যে এই যে আল্লাহ খোদার টিকিট বেচছে। দুই হলো, শেষের দিকে একটা তাফালিং রীতিমতো শুরু করে বিভিন্ন জনের ভিতরে একটা সন্ত্রাস ভীতি সঞ্চার করে ফেলেছে। এই জন্য মানুষ এই অন্ধকার যুগে যাতে না যেতে হয়, এই জন্য বিএনপি কে ভোট দিয়েছে। আর আমি বলি, বিএনপির ভিতরে গুপ্ত জামাত আছে 20%, এরাও কিন্তু জামাতকে ভোট দিয়ে দিয়েছে হয়তো, এই জন্য ভোট বেড়ে গেছে। তা আমি বলবো যে তার দলকে কিন্তু ঠিক করতে হবে, একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, যেখানে সবাই আশ্রয় নিতে পারে, সেরকম একটা দল তৈরি করতে হবে। এটা কঠিন কাজ, গুপ্ত জামাত অর্থাৎ ক্লিন মধ্যপন্থী জাতীয়তাবাদী দল করা, তার কিন্তু একটা দায়িত্ব। আমি দেখলাম যে ছাত্র দলের যে আপনার কমিটি হবে, সেটাও কিন্তু নির্বাচনের মাধ্যমেই করার চেষ্টা করছে তিনি। কিন্তু অনেকগুলো ধরেন, এই যে ভিসি নিয়োগ করেছে, প্রশাসক নিয়োগ করেছে অ্যাডমিনিস্ট্রেশনে, এটার দুটো দিকই আছে। একটা হলো নির্বাচিত সরকার তো নির্বাচন দিবে, এখন নির্বাচনে ইশতেহার বাস্তবায়নের জন্য যে বিদ্যুৎ বেগে চলেছে, তাতে করে আপনার সব জায়গায় তো অন্তর্বর্তীকালে ইউনিট সরকার প্রশাসক বসিয়ে দিয়েছিল, সব জায়গায় তো ইলেক্টেড ছিল না। এই মুহূর্তে হঠাৎ করে নির্বাচন করে এতগুলো
জায়গায় নির্বাচন করাও সম্ভব না। হয়তো আমি আশা করব যে তারা নির্বাচন দ্রুত দিবে। তবে ভিসি নিয়োগে ধরেন আমাদের সময় যেটা ছিল, আমি তো প্রথম স্বাধীনতার পরের আহ প্রথম ব্যাচ, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রথম ব্যাচ। সেখানে প্রফেসর সায়েন্টিস্ট মফিজউদ্দিন আহমেদ পেয়েছি, ওখানে প্রফেসর জিল্লুর রহমান সিদ্দিকী, সৈয়দ আলী হাসান, ডক্টর কামাল হোসেন, ডক্টর এনামুল হক, তাদেরকে কিন্তু দূরবীন দিয়ে দেখতে হতো কোন রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু যখন ইউনিভার্সিটি চালাতেন কোন পলিটিক্স কিন্তু তাদেরকে আচ্ছন্ন করতে পারতো না। এখন কিন্তু যাদেরকে বিসি দেওয়া হয়েছে এগুলো কিন্তু আমি বলতেই হবে যে সব দলের ক্যাডার। এখানে কিন্তু সিনিয়র এবং যোগ্যতা এবং পতিতদশা প্রফেসর এখানে বাছাই করলে ভালো হতো। একটু বলেন। জি। আচ্ছা, এই সরকার মানে নতুন যে সরকার গঠিত হলো আমাদের নেতৃত্বে, এই সরকারের মন্ত্রী পরিষদের নাম যখন ঘোষণা করা হলো, অনেকেই কিন্তু একটা প্রশ্ন খুবই বলেছেন, আমি নিজেও করেছি, যে হোয়াই খলিলুর রহমান? এই প্রশ্নটা কি আপনার মনে এসেছিল? আমার মনে এসেছিল এবং আমি কথাও বলেছি। হঠাৎ করে খলিল রহমানকে নেওয়ার ফলে অনেকগুলো বিতর্ক কিন্তু ভিতরে ভিতরে মানুষের ভিতরে প্রশ্ন। সে অন্তর্বর্তীকালীনের উপদেষ্টা ছিল। দুই, অন্তর্বর্তীকালীন সরকার আগেও একবার তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার প্রধান ছিল লতিফুর রহমান। তিনি তার লতিফুর রহমান সাহেবের পিএ ছিলেন। তখন কিন্তু ওই সময় মিনিস্ট্রির একজন নারীকে আরেকজন গুলি করে মেরে ফেলল, অর্থাৎ তার সাথে জানা যায় যে পরকীয়া ছিল। তো তারপরে তিনি বিদেশে ভেগে যান। এখন তাকে যে হঠাৎ করে বানানো হলো, এ ধরনের একটা বিতর্কিত লোক, এবং বিএনপি তো তাকে বহিষ্কার চেয়েছে, বিএনপিও চেয়েছে। সুতরাং হঠাৎ করে কেন, কি কারণে এটা করা হলো, এটা তো আজকে জনমনে তো পরিষ্কার না। তিনি এমন কি করতে পেরেছেন বলেন তো, ডিস্ট্রিক্ট রাজ্য এমন কি করতে পেরেছেন, এমন কি যোগ্য লোক তাকে বানাতে হয়েছে? এখন হয়তো আমেরিকার সাথে গোপন চুক্তি চুক্তি, তিনি আমেরিকান সিটিজেন, হয়তো সেই সুযোগটা নেওয়ার জন্য কিনা আমি জানি না। তবে বিএনপির ভিতরে প্রচুর লোক আছে। এখন ধরেন যে যারা মন্ত্রী প্রতিমন্ত্রী বানিয়েছে এরা তো সব তরুণ, সেখান থেকে তো ওনারা আরো নিতে পারতেন। এই ধরনের বিতর্কিত লোক মিনিস্ট্রিতে নেওয়া আমার মনে হয় না নিলে ভালো করতো, কারণ এটা কিন্তু ভিতরে প্রশ্ন আছে। তারপরে ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে, তিনি তার নীতি আদর্শ আছে, নীতি আছে, বিএনপির আদর্শ আছে, পলিসি আছে। একটা গভর্নর বদলাইতেই চাইতে পারে, তাকে বলে দিলেই তো হতো। তিনি তো টেলিফোন করে বললেও হতো, চা খাওয়ার দাওয়াত দিলেও হতো। তাকে যদি এমনি ভদ্রতার মাধ্যমে কাউকে বলা হতো যে আমাদের আলাদা নীতি আদর্শ আছে, আমরা কি করব, আমরা নতুন গভর্নর দিতে চাই, আমার বিশ্বাস তিনি রিজাইন করে চলে যেতেন। এখন তার বিকল্প সারা জীবন আমরা দেখেছি, ওই গভর্নর সাধারণত অর্থনীতিবিদ অথবা ভারপ্রাপ্ত ডেপুটি গভর্নর অথবা আমলাও দু একবার থেকেছে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে একজন ব্যবসায়ী এবং পলিটিক্যাল পার্টিও করতো, সুতরাং তাকে দেওয়া, এবং তিনি কিন্তু ঋণ খেলাপিও ছিলেন, ওটাকে হোয়াইট করে নিয়েছেন। সুতরাং এইগুলো ভালো হয় নাই। তারপর আর একজন দেখেন, আমাদের ফরেন উপদেষ্টা প্রতিমন্ত্রী স্ট্যাটাসে, তিনি লন্ডন এয়ারপোর্টে নেমেই উনি, ওনার কিছু ফ্যান আসছে, আসার পরেই ওই অ্যাম্বাসেডারের ব্যাপারে উষ্মা প্রকাশ করেছে, সাথে সাথে এয়ারপোর্ট থেকে দাঁড়ায়, হিট এয়ারপোর্ট থেকেই বলে যে তার চাকরি এখন থেকে নাই। বলে এগুলো তো ব্যাড মেসেজ যায়। পলিটিক্সে তো পারসেপশন একটা বড় ব্যাপার আছে। তো সুতরাং এইভাবে যদি একটু মানুষকে উঠান নামায় দেন, তাহলে তো এটা হলো না। এটা তো নির্বাচিত সরকার, জনগণ ভোট দিছে, জনগণ আহত হয়। জনগণ তো এই সরকারকে আপনার ঠিক সব আপনার জনগোষ্ঠীর বলেন বিশিষ্ট ব্যক্তিদের ইজ্জত রক্ষা করেই তো করবেন। যেমন ধরেন আনিস আলমগীর, তিনি গ্রেপ্তার করা হয়েছিল, তিনি তো আপনার রিলিজ শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু এই সরকারের সময় এত সময় লাগলো কেন? আপনার 200-র অধিক, 250-র অধিক সাংবাদিক গ্রেপ্তার আছে, তারা ঢুকছে তো বেরোয় না। আমার কথা হচ্ছে ফৌজদারি অপরাধের উপরে তো কেউ নাই, তাদের বিচার করেন, সমস্যা নাই, বিচার করে তাদের জেল হয়, যা করেন। কিন্তু যারা এই ফৌজদারি অপরাধের বাইরে আছে তাদের কেসটা তো হিয়ারিং হওয়া উচিত, এবং আইন তার স্বাধীনভাবে, অন্তত পক্ষে। আমরা তো ধরেন, আমি তো বিএনপির 3বার মহাসচিব ছিলাম, আমরা তো বলছি যে বরাবরই কোর্টের সমন ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা
উচিত নয়, এটা স্লোগান দিয়েছি। এখন তো দেখা যায় মনে না চাইলে, ইচ্ছা না থাকলে ধরে নিয়ে যায়। আলোচনা আনিস ইসলাম আলমগীরের কথা শুনেছি, তো তার বিরুদ্ধে তো ফাইনালি কিছু অভিযোগ দরকার, বিনা অভিযোগে ধরে নিয়ে গেছে। তো এই জন্য আমি বলছি যে এইটা কিন্তু আপনার পিপুলস পারসেপশন। আপনি দেখেন তারেক রহমানের আশেপাশে ধরেন যারা আছে, যেসব দায়িত্বে নিচ্ছে, প্রেসিং বলেন, আপনার রিসার্চ সেল বলেন, সেখানে আমি তো অনেকে চিনি, চেহারা দেখেই বলি এখানেও তো দুর্নীতিবাজ আছে, এখানেও গুপ্ত জামাত আছে। এগুলো ওনাকে দেখতে হবে। ধরেন আজকে আমি জানি না, এই যে মেঘনাতে আপনার দেখা করবে, আহ প্রধানমন্ত্রী জনগণের সাথে দেখা করবে, সেখানে ধরেন বিএপিসি এবং ডিউজে কে কার্ড দিয়ে দিছে। হ্যাঁ, ধরেন আমার মতো লোক, আপনি পাইছেন কিনা জানি না, আমি তো দাঁত পাইনি, তো উনি কার্ড দেওয়া দেবে ডিউজে বিএপিসি। আমি তারেক রহমান সাহেবকে ডাইরেক্ট বলেছি, বিএপিসি ডিউজে পুরোটা জামাতের হাতে চলে গেছে, একমাত্র প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবকে উদ্ধার করা যায়, জামাত মুক্ত করা যায়। তো উনি তো জানেন, উনি বিএপিসি ডিউজের প্রেস ইফতার পার্টিতে আসেন না, ওনাকে বলার প্রধান অতিথি করে আনার চেষ্টা করা হয়েছে, উনি আসেন না, কারণ ওনার মাথায় আছে। তো এখন আমার বক্তব্য হলো পুরোটাই ওই ব্রিটেনি কায়দায় হলে হবে না, বাংলাদেশ এবং ব্রিটেনি কালচার দুটো মিলেমিশে লাগবে। হ্যাঁ, আপনার আমার কথা হচ্ছে তার চ্যালেঞ্জ এটা। এরপরে তো যুদ্ধ, ইরাক, ইরান, আপনার ব্রিটেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধ আছে, এটাতেও অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। হ্যাঁ, সুতরাং অর্থনৈতিক ইউনিট তো ফোকলা করে চলে গেছে দেশটা। তো সুতরাং এই দেশটাকে চালানো খুব কঠিন। এখন যদি টিমটা তার যদি সম্পূর্ণ তার আদর্শিক না হয়, এবং টিমটা যদি নির্ভরশীল না হয়, টিমটা যদি সঠিকভাবে কথাবার্তা, যেমন আপনি জানেন তো, এক মন্ত্রী বলে দিল যে সমঝোতা করে পয়সা নিলে চাঁদাবাজি না, কিন্তু জোর করে নিলে চাঁদাবাজি। এইসব কথা তো অর্থ তো ভিন্ন দাঁড়ায়। হ্যাঁ, এখন বললো যে গাড়ির টিকিট কেউ দাম বেশি নিচ্ছে না, কোচের ভাড়া বেশি নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু বেশি তো নিচ্ছে, এটা তো মানুষ বিশ্বাস করে না, যে দিল। এখন ধরেন প্রায় 80 লাখ থেকে 1 কোটি লোক ঢাকার থেকে বেরিয়ে গেছে, তারা তো ভাড়া দিয়ে গেছে। তারা তো ঠিকই তা বলবে যে আমি 500 টাকার ভাড়া 700 দিছি, 300 টাকার ভাড়া 500 দিছি, বলবে তো। সুতরাং আমার মনে হয় যে এই বাহুল্য কথা বলা, আমার মনে হয় একটু হিসাব করে বলা উচিত, কারণ এটা পিপুলস পারসেপশন কিন্তু খারাপ হয়। কারণ তারা বুঝতে হবে যে তাদের বিরোধী দল আছে, একটা রেডিক্যাল ফোর্স, এই ফোর্সকে কিন্তু তাদের মোকাবেলা করতে হবে। সুতরাং যে জনগণ আছে, জনগণ যাতে বিরক্ত না হয় এমন কোনো কথা বলা উচিত হবে না, কারণ এই বিরোধী দলকে ফেস করতেও কিন্তু একটা বিরাট সমস্যা আছে। আচ্ছা, ধন্যবাদ। একটা জিনিস আমি এটা মানে আলোচনাটা হচ্ছিল যে যখন খলিলুর রহমানকে পররাষ্ট্র উপদেষ্টা বা এই পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো, কেউ কেউ বলছিলেন যে এটা প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ বিএনপি কে ক্ষমতায় আসতে সহায়তা করেছে, তা না হলে ওনাকে কেন নেওয়া হলো। এটা একটা দিক। আবার আমি একটা এটা শেষ করি, এটা আজিজ ভাই একটু শেষ করি। আবার এরপরে আরেকটা হ্যাঁ, প্রশ্ন উঠেছে যে রিজওয়ানা হাসান একটা মন্তব্য করেছেন যে ওনারা মানে জামাত কথা বলেননি, বলেছেন যে এই ধরনের সংগঠনকে তারা মূল ধারায় আসতে দেননি, যদিও তারা বিরোধী দলে আছে। তো এই দুইটা ঘটনার মাধ্যমে এটা কি মানুষের এরকম ভাবার সুযোগ আছে যে এই ইউনূস সরকারের না, মানে ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার না, এই বিএনপি ক্ষমতা আনার জন্য নানা রকম ক্যারিকেচার অথবা ইঞ্জিনিয়ারিং করেছে? না, খলিলুর রহমান সাহেবের এই কথা নিয়ে অনেকের ভিতরে কিন্তু এই সন্দেহ আছে, সন্দেহ তৈরি হয়েছে যে যে বলা হচ্ছে না ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, হয়তো তাকে এই কারণেও বিএনপি আগেই কথা বলা ছিল, সে এটা ইঞ্জিনিয়ারিং সহযোগিতা করেছে। কিন্তু রেজওয়ানা হাসান উপদেষ্টা ছিল, তিনি যে কথা বলেছেন চ্যানেল আইতে একটা সাক্ষাৎকারে, আমি পুরো সাক্ষাৎকারটা দেখেছি। সে তো তার বেলা এনজিও আছে, সে বেলা নিয়ে তো নারীদের বিরুদ্ধে, সহিংসতার বিরুদ্ধে সবসময় আইনি সাহায্য করতেন। সে ওই প্রশ্নটাই করছে যে নারীরা তো নারীদের উপরে সহিংসতা ইত্যাদি, তখন তিনি বলেছেন না, যারা উগ্রপন্থা নারীরা সহিংসতা করে তা, ও আগে বলছে মবের ব্যাপারে,
তারা বলছে যে আমরা মবকে ট্যাকেল করতে পেরেছি। হ্যাঁ, তো নারীদের উপরে সহিংসতা তখন সে বলেছে যে নারীদের ভিতরে সহিংসতাও আমরা মেইন স্ট্রিম হতে দেয়নি, এইটা বলেছে। তো বলেছে যে যদি বড় দলের সাথে নারীরা থাকে, থাকলে সেই অংশ আমরা উগ্রবাদকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেই না। কোন সময় জামাতের নাম তো কারোর নাম তো তাকে প্রশ্ন করে, অর্থাৎ সাংবাদিক তাকে প্রশ্ন করছে এমন ভাবে তার উত্তরটা দিতে গিয়ে সরাসরি জামাতের কথা সে বলে নাই, এবং এটা ইন্টারপ্রিট করে বলা হয়েছে যে সে ওই ইয়ের ভিতরে আছে, মানে ইঞ্জিনিয়ারিং এর ভিতরে আছে। এটা কিন্তু তাকে আসলে বিপদে ফেলা আমি মনে করি। রিজওয়ানা হোসেনের উপর এখানে দায়িত্ব নাই বলে, তবে খলিলুর রহমান সম্পর্কে তাকে উপদেষ্টা বানানো এবং তাকে নেওয়া, এই ব্যাপারে কিন্তু এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা করা হয়েছে, এই পারসেপশনটা জনগণের ভিতরে আছে। কারণ এই স্লোগানটা দিয়েই যাচ্ছে, যেমন জামাতের লোকজন বলে তো যে তারা পাশ করতো, ইঞ্জিনিয়ারিং করে ফেল করা দেওয়া হয়েছে। এমনও একজনকে বলতে শুনেছি জামাত আগে 11 দল 260টা সিট পেত, তাদেরকে ইঞ্জিনিয়ারিং করে সব ফেল করে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো উল্টাটাও আছে, জামাতের আমিরই তো শুনলাম যে ফেল করে করে ভাব। হ্যাঁ, তো সুতরাং এটা বিতর্ক থাকবে। এমন দুই পক্ষ থেকে ধরেন অলরেডি মামলা করা হয়েছে, সেখানে টোটাল 14টা আসনের ব্যাপার আছে। এই 14টা আসনেও যদি জামাত জিতে যায় তাতে তো সরকারের হেরফের হয় না। সুতরাং এটা হচ্ছে একটা বিতর্ক এবং আলোচনায় থাকা, আলোচনা তৈরি করে রাখা, এটি আমার কাছে মনে হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আর একটা প্রশ্ন করতে চাই। এটা হলো যে একেবারে সংসদের যাত্রা শুরু একদম প্রথম দিন থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দল নানা ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছে, তারা আন্দোলন করবে, বাইরে আন্দোলন করবে, এবং সর্বশেষ এই যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া না নেওয়া, সংবিধান সংস্কার পরিষদকে বসতে দেওয়া না দেওয়া, অথবা এই যে আপনার জুলাই সনদের বাস্তবায়ন, এগুলো নিয়ে তারা ঈদের পর থেকে নাকি মাঠেও নামবে। আপনি এই আন্দোলনের ভবিষ্যৎ কেমন দেখছেন? দেখেন, আমি এটা লম্বা আলোচনা আমি লম্বা করতে চাই না। দেখেন, এখন এই আদেশ, প্রেসিডেন্টের আদেশ দিয়ে হানা ভোট জারি করেছিল, জুলাই সনদ, যেটা জুলাই সনদের মূল বইটা আমার কাছে আছে। সেখানে কেন এই আলী রিয়াজ আউলাবাদা এক দিছে, যেখানে নোট অফ ডিসেন্ট দিছে, ওখানে নোট লেখছে যে যারা নোট অফ দিয়ে দিল, নোট লেখছে যে এটা যদি ইলেকশনে পিপুলস ম্যান্ডেট পায়, জনগণের ম্যান্ডেট পায়, তাহলে তাদের মতো করে করতে হবে। এখন বিএনপি যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা তো এখন বাস্তবায়ন করতে বাধ্য না। এক, দুই, এই সংবিধান আপনার 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 138 অনুচ্ছেদ অর্থাৎ সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে এই প্রেসিডেন্টের কাছে। তো ওত নিতে যাওয়ার সময় সমস্যা ছিল না। এখন তারপরে আমি বলবো যে জুলাই সনদ, তার বিরুদ্ধে রিট আছে। রিটে আমার ধারণা, আমার যতটুকু আমি চেষ্টা করেছি, আইনজীবী না হলেও আমি সংবিধান পড়ার চেষ্টা করেছি, সেখানে আমার ধারণা যে এই রিটে কিন্তু জুলাই যে সনদ সেটা কিন্তু হেরে যাবে, জুলাই জাতীয় সনদ এটা কিন্তু বাতিল হয়ে যাবে। সুতরাং আমি বলবো যে যেহেতু দুই পক্ষই অভ্যুত্থানের শক্তি, সবগুলো দলই সংসদে আছে, অভ্যুত্থানের শক্তি, যেসব জায়গায় আইনে কাভার করা যায়, সেই সব জায়গায় আমার মনে হয় আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কারণ অভ্যুত্থান তো হয়েছে, প্রায় 1400 শিশু, কিশোর, শ্রমিক, ছাত্র জনতা জীবন দিয়েছে। অভ্যুত্থানে ফেসিবাদের বিলোপ চেয়েছে, অর্থাৎ গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন আমরা চেয়েছি। এই তিনটা দাঁড় করতে যতটুক জায়গায় আপনার একমত হওয়া যায় সেখানে একমত হওয়া উচিত। যেমন ধরেন 70 অনুচ্ছেদ, সেখানে তো নোট অফ ডিসেন্ট টাইম, সেটা তো সবাই একমত, সেটা তো বাস্তবায়ন করতে পারি। যেমন আপার হাউস, লোয়ার হাউসের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে, সেখানে এখন বিএনপি 2/3 মেজরিটি পাইছে। এখন বিএনপি যদি না মানে কিছু করার নাই, অর্থাৎ বিএনপির প্রস্তাব ছিল যতগুলো পার্লামেন্টের সিট সেই অনুপাতে উচ্চ কক্ষে যাবে, আর 11 দলের দাবি ছিল ভোটের অনুপাতে 11 দলে যাবে। এখানে একটা নেগোসিয়েট করা হোক না। তারপরে বিরোধী দলকে আপনার জুলাই সনদে ছিল বিরোধী দলকে আপনার ডেপুটি স্পিকার দেওয়া হবে। তো ডেপুটি স্পিকার তো বিএনপি অফার করেছিল, কিন্তু তারা বলেছে না, জুলাই সনদ এবং সংসদ সংস্কার পরিষদ প্যাকেজ দিলে হতে হবে, তাহলে তারা রাজি, নাহলে রাজি না। এবং তারা স্পিকার দেয় নেই তখন। এই জন্যই বলছি যে, অর্থাৎ এই উদাহরণ দিয়ে বলছি
যে বিএনপি তো কিছু ছাড় দিতে চায়, এটা বোঝা যায়। আমার কাছে মনে হয় এটা উভয় পক্ষই আন্তরিকভাবে আলোচনা করে এই আইনের শাসন, সুশাসন, গণতন্ত্রের জন্য যেগুলো বাধা, সেগুলো আপনার মনে হয় দূর করার উচিত। এইটাই। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব এম এ আজিজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে জনাব এম এ আজিজের মূল্যায়ন। আগামীতে আবার আমরা বসবো। আপনারা সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।